সুপ্রিয় দর্শক, বৈশাখী টেলিভিশনের মুক্ত প্রান্ত আলোচনা ল্যাবিড পাবলিক ইন্টেলেকচুয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমাদের আজকের বিষয় খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর আহসুদ্দিন আহমেদ, জলবায়ু গবেষক, এবং নাইলা বারী, খাদ্য ও প্রযুক্তি গবেষক। দর্শক চাইলে আপনিও প্রশ্ন করতে পারেন ৯৮৮৫২৪৪ থেকে ৪৫ এই নাম্বারে। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো প্রথমে নাইলা বারীকে জিজ্ঞেস করতে চাই, আপনি যেহেতু খাদ্য নিয়ে গবেষণা করেন, প্রযুক্তি নিয়ে গবেষণা করেন, বর্তমান সময়ে একটি বহুল আলোচিত শব্দ হচ্ছে খাদ্য নিরাপত্তা। তো এই শব্দটা বললে আমরা আসলে কি বুঝবো, এর মানে আসলে কি? আমরা যদি বইয়ের ভাষায় বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে যে আমরা প্রতিদিন পরিপূর্ণ খাদ্য পাচ্ছি কিনা, দ্বিতীয়ত এটা নিরাপদ খাদ্য পাচ্ছি কিনা, তৃতীয়ত পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য পাচ্ছি কিনা। এই তিনটা বিষয়কে যদি আমরা গুরুত্ব দেই তাহলে আসলে খাদ্য নিরাপত্তার বিষয়টি চলে আসে। এর সাথে সাথে আরও কিছু বিষয় থাকে, যেমন অর্থনীতি, বন্টন ব্যবস্থা, এছাড়া দেশীয় পরিবেশ, সব কিছু এর সাথে রিলেটেড। সো একটার পর একটা আমরা যদি মানি, খাদ্য নিরাপত্তা বিষয়টিকে আমরা আসলে বুঝবো যে আমরা যে খাবারটা গ্রহণ করছি প্রতিদিন সেটা নিরাপদ কিনা। এক কথায় আমরা সেটাকেই বুঝি। যে আপনি খাদ্য নিরাপত্তা বলতে আসলে কি বোঝেন? খাদ্য নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিকভাবে যে সংজ্ঞাটা বহুল প্রচলিত, সেটা 1996 সালে FAO কর্তৃক আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে গৃহীত। সেখানে মূলত তিনটি বিষয়ের উপরে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। একটি হচ্ছে প্রাপ্যতা, আরেকটি হচ্ছে বন্টন এবং প্রবেশগম্যতা, এবং তৃতীয়টি হচ্ছে ব্যবহার, যেটা শরীরের ভেতর আত্মীকৃত হয় যে ব্যবহার পদ্ধতিতে। প্রাপ্যতা অবশ্য উৎপাদন এবং আমদানি রপ্তানি এই সবগুলো প্রাপ্যতার সঙ্গে জড়িত। বন্টন, বিপণন এবং প্রবেশগম্যতা, তিনটি প্রবেশগম্যতার আড়ালে গুরুত্বপূর্ণ উপাদান, যেটি মানুষের আসলে খাদ্য থাকলেও সেখানে প্রবেশ করতে পারছে কিনা এবং সেটি গ্রহণ করবার মতো তার ক্ষমতা আছে কিনা সেটাকে নির্দেশ করে। তৃতীয়ত হলো খাদ্য হাতে পেলেই হলো না, সেটা যথেষ্ট পরিমাণে আত্মীকৃত হতে হবে। ফলে সংজ্ঞাটা যেভাবে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়েছে সেটা হলো যে সকলের জন্যে, সকল সময়ের জন্যে উপযুক্ত পরিমাণে খাদ্য, উপযুক্ত গুণমান নিয়ে এমনটাই হতে হবে যাতে এই খাদ্য গ্রহণের পরে খাদ্য গ্রহীতা উপযুক্ত কর্মচাঞ্চল্য নিয়ে পরবর্তী দিনগুলোতে কর্মময় জীবনে প্রবেশ করতে পারে। ফলে এই সবগুলো বিষয় একসাথে এসছে। তাহলে আমাদের একসাথে উৎপাদন ব্যবস্থা থাকতে হবে, তার বন্টন সুনিশ্চিত হতে হবে, তাতে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে, এবং গুণমান ঠিক থাকলে তবেই আমার আত্মীকৃত খাদ্য পরের দিনের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে পারবে। সবটা একসাথে জড়িয়ে। আমি একদম শেষ থেকে শুরু করব। সেটা বলেছেন যে একটা নিরাপদ এবং গুণগত মানসম্পন্ন খাবার খেতে হবে। তো বাংলাদেশে আমরা দেখি যে ফরমালিন খুব বহুল আলোচিত একটা শব্দ, যে মাছে ফরমালিন হচ্ছে, ফলে হচ্ছে, যে ভেজালযুক্ত খাবার আমরা খাচ্ছি। তো এর সঙ্গে তাহলে খাদ্য নিরাপত্তাকে আমরা কিভাবে যুক্ত করব? এটা তো অবশ্যই আমরা খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত করতে পারি না, বরং ঠিক উল্টোভাবে বলতে হবে এটা অনিরাপদ খাদ্য। কারণ এর তো কোনো গুণগত মান থাকছে না, আমরা যা খাচ্ছি তা আসলে বিষ খাচ্ছি। তার মানে আমাদের প্রথমটাই কিন্তু বাদ হয়ে যাচ্ছে, মানে ঠিক প্রথমটা না, দ্বিতীয় পয়েন্টে কিন্তু বাদ হয়ে যাচ্ছে যে যেই মানসম্পন্ন খাদ্যটা খাচ্ছি সেটা একেবারেই ভুল, এটা একেবারেই বেমানান, আমাদের শরীরের জন্য এটা মোটেও স্বাস্থ্যকর না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটার সমাধান কি হতে পারে। তার মানে হচ্ছে আমাদেরকে প্রিজার্ভেশন, আমাদের ব্যবসায়ীরা যেটা করছে প্রিজার্ভেশনটাকে তারা অবৈধ উপায়ে ব্যবহার করছে। এখন এই প্রিজার্ভেশন সিস্টেমটার জন্য আমাদেরকে আসলে প্রযুক্তির দিকে যেতে হবে। প্রযুক্তির ব্যবহার যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু প্রিজার্ভেশনটা চেঞ্জ হবে। তাদেরকে কনসার্ন করতে হবে যে কিভাবে প্রিজার্ভ করতে হয়, সেটা দেশের বাইরে অ্যাভেলেবল। এখন আমাদের দেশ এবং দেশের বাইরে আমরা বিকল্প কি, ফরমালিন না দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায়? ফরমালিন না দিয়ে সেটা প্রিজার্ভেশনের ওই যে টেকনোলজি, সেই যদি একটু ব্যাখ্যা করেন আমাদের জন্য, কি টেকনোলজি ব্যবহার করা যেতে পারে? আমরা প্রথমত বলতে পারি একটা হিমাগারের একটা ব্যবস্থা হতে পারে, আর একটা হতে পারে হিট সাস্টেইনেবিলিটি, যেটা হিট করে তারপরে রাখা যায়। যেমন আমরা শুটকির কথা যদি ধরি, এখন মাছের ব্যাপারটা তো সেটা হয় না, মাছ আমাদেরকে হিমাগারে রাখতে হবে এবং একটা সার্টেন তাপমাত্রা পর্যন্ত সেটা থাকবে এবং সেটা শেলফ লাইফও থাকবে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত। আমি এটার সাথে আসলে মাছের ব্যাপারটা না বলে একটু দুধের কথা বলি। যেমন দুধের শেলফ লাইফ হচ্ছে 4 দিন। এখন আমার প্রসেসিং যদি আমি ভুল একটা ইনফরমেশন দিচ্ছি, এটা হচ্ছে 4 ঘন্টা মেয়াদকাল। এখন আমার প্রসেসিং পিরিয়ডের উপর কিন্তু ডিপেন্ড করবে এই শেলফ লাইফ কতটুকু বাড়বে। আমাকে সেজন্য টেকনোলজির দিকে যেতে হবে।
পাস্তুরাইজ করার সাথে সাথে কিন্তু 4 ঘন্টা সেটা বেড়ে 7 দিনে চলে যায়। ইউএইচটি করার সাথে সাথে সেটা আবার বেড়ে 15 দিনে চলে যায়। তার মানে আমি কিন্তু দুধের শেলফ লাইফ বাড়াতে পারছি। একইভাবে মাছের শেলফ লাইফ বাড়ানো সম্ভব বরফের মধ্যে রেখে, কিন্তু সেটারও একটা নিয়ম আছে। যে একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় ফিরবো। হ্যালো, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে খসরু কাউকলি থেকে স্যার। জি, প্রশ্নটি করুন। স্যার, আমার প্রশ্ন হলো যে খাদ্য নিরাপত্তার কথা আপনি বলছিলেন যে আমাদের দেশে খাদ্যে যে ভেজাল, জি, সব খাদ্যে ভেজাল, আমরা তো বীজ গ্রহণ করছি, এই খাদ্যে ভেজাল সম্পর্কে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তাহলে কি আমরা কি ধরে নেব যে সরকার বা খাদ্য মন্ত্রণালয় আমাদেরকে বীজ খাওয়াচ্ছে? জি ডক্টর হাসান, আপনি যদি বলেন, তিনি বলেছেন যে খাদ্যে ভেজাল আমরা সবাই জানি, ফরমালিন দিচ্ছে, ইভেন আমলাকে দেখছি আমরা মাছ কিনছে, মাছ হলো আম কিনছে, দুটোর মধ্যেই ফরমালিন আছে। তাহলে রাষ্ট্র এখানে কি করছে? রাষ্ট্র কেন অনুপস্থিত এখানে? রাষ্ট্রের প্রথমত দায়িত্ব সর্বস্তরের মানুষের জীবনমান দেখভাল করা, একটা অভিভাবকত্বের দায়িত্ব। রাষ্ট্র আপাতত মনে হচ্ছে যে এই ক্ষেত্রে যতটা কার্যকর আমরা দেখতে চাই ততটা কার্যকর হতে পারছে না। রাষ্ট্রযন্ত্র অনেক ধরনের প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কাজ করে। আমি বলবো না যে রাজনৈতিকভাবে আমাদের কোনো রাজনৈতিক দলের মধ্যে এই নিয়ে বিভেদ থাকবে যে খাদ্য নিরাপদ করাটা প্রয়োজন, কারণ তারাও একই খাদ্য খাচ্ছেন। সমস্যাটা হলো এটা নিশ্চিতকরণে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যতদূর পর্যন্ত সক্রিয় হওয়া দরকার সেখানটায় সক্রিয়তা কম। এক, দুই হচ্ছে এটার সঙ্গে একটা অসাধু ব্যবসায়ী যেমন জড়িত, একটু আগে বলেছেন, জি, অন্যদিকে তাদের সাথে আবার কতিপয় আমলা যারা এইটা নিশ্চিত করার কাজ তারা সেই কাজটা ঠিকমতো করছেন না, যে কোনোভাবে সার্টিফাই করে যাচ্ছেন। হয়তো একজন ম্যাজিস্ট্রেট অত্যন্ত পরিশ্রম করে একে ওকে ফাইন করে কিছু একটা উদাহরণ তৈরি করছেন, অন্যদিকে 5 জন মিলে অনেক খাদ্যের বিষ বাজারে ছড়িয়ে দিচ্ছেন, মেনে নিচ্ছেন হয়তো বা কিছু পরিমাণে উৎকোচের বিনিময়। এখানে ব্যবস্থাপনাটা সক্রিয় যদি ঠিকমতো না হয় এবং সর্বস্তরে একদম মাঠের কোনার প্রত্যন্ত অঞ্চলের বাজার থেকে শুরু করে একেবারে রাজধানী শহরে সর্বত্র যদি এটি করা না যায়, তাহলে খাদ্য নিরাপত্তা যে অবস্থায় চলছে এটা নিরাপদ খাদ্য গ্রহণকে বলে না, বরং উল্টো আমি বলবো আমরা খাদ্যপ্রাণ গ্রহণ করছি ঠিকই, কিন্তু আত্মীকরণের জায়গায় আমরা অনেক বিষ গ্রহণ করে ফেলবার ফলে আমাদের কর্মক্ষমতা দিনে দিনে কমছে বলে আমরা বিশ্বাস করি। নতুন অসুখ তৈরি হচ্ছে, নানা ধরনের ক্যান্সারের সংখ্যা বেড়ে যাচ্ছে। জি, একটু যদি আপনি বলেন তাহলে উপায়টি আসলে কি? আপনি এটা বলেছেন যে প্রযুক্তি আমাদেরকে জানতে হবে, সংরক্ষণের বিকল্প ব্যবস্থাগুলোকে নিতে হবে। তো সেই প্রযুক্তি আনবার ক্ষেত্রে কিংবা গবেষণায় আমাদের কাজ কতটুকু হচ্ছে? আমি হাসান ভাইয়ের একটা কথার সাথে মিলিয়ে বলি, আসলে সরকারের কিন্তু পুরোপুরি দায়িত্ব নাই এখানে। আমাদের ইনভেস্টরদের এখানে এগিয়ে আসতে হবে। এখানে অনেক বড় বড় ইনভেস্টর রয়েছেন যারা এখন প্রযুক্তির দিকে অনেক এগিয়ে গিয়েছেন। আমরা প্যাকেটজাত ফুড দেখছি, প্যাকেটের কিছু গুণ আছে, যেরকম আমি 3 লেয়ার প্যাকেজিং বলি, 5 লেয়ার প্যাকেজিং বলি, টেট্রা প্যাকেজিং বলি। আমরা কিন্তু এই নামগুলো রেগুলার শুনছি, সে কারণে আমি উল্লেখ করছি। এগুলো এখন অ্যাডভার্টাইজে দেখা যায়। কেন এগুলোকে দেখানো হয়? কারণ আমি 3 লেয়ারের প্যাকেট করে যদি ফয়েল প্যাকেট করি, মানে দুই দিকে পিলো প্যাকেজিং করে দেই, আমার ফুডের কিন্তু স্থায়িত্বকাল যেটা সেটা বেড়ে যায়, মানে মেয়াদকাল বেড়ে যায়। তার মানে এইভাবে আমাদের প্রযুক্তিগুলো আসা জরুরি। এগুলো খুব বেশি এক্সপেন্সিভ না, চায়না থেকে আমরা খুব কম মূল্যে এই প্রযুক্তিগুলো নিয়ে আসতে পারি। সেটা কৃষি পর্যায়ে আমরা যদি একদম চাষিদের পর্যায়ে নিয়ে যাই, সরি আমি ঠিক চাষির কথাটা বলা ঠিক হয়নি, যারা আর কি উৎপাদন করেন তাদের পর্যায়ে নিয়ে যাই, সেখানে শিক্ষা একটা বড় ব্যাপার, এনজিওগুলো কাজ করতে পারে এবং সরকারি তো নানান ধরনের প্রজেক্ট সেখানে কাজ করে যেতেই পারে। তারপরে ম্যাক্রো লেভেলে যারা ইনভেস্টর তারা প্রযুক্তির ব্যবহারটাকে অনেক বাড়িয়ে আসলে নিরাপদ খাদ্য তৈরিকরণে অনেক সাহায্য করতে পারে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাবিব বলছিলাম শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে দুটি। একটি প্রশ্ন হচ্ছে যে এই যে খাদ্য নিরাপত্তার কথা বলা হচ্ছে, ব্যালেন্স ডায়েট, আসলে আমাদের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের তুলনায় আমাদের জনসংখ্যার চাপ এতই বেশি যে আমরা প্রোডাক্ট করতে পারছি না যথোপযুক্ত এবং নাগরিকদের জন্য সুষম খাদ্য দিতে ব্যর্থ হচ্ছি, কারণ আমাদের ভূখণ্ড কম। আমি আরেকটি কথা বলতে চাই যে এই যে আমাদের যে সমস্ত উন্নত ডেভেলপ কান্ট্রি রয়েছে তাদের কিন্তু শিল্প উন্নয়নের ক্ষেত্রে আমাদের মতো দরিদ্র দেশ কিন্তু ভুক্তভোগী। আসলে তাদের কাছে ন্যায্য আদায়ের ক্ষেত্রে আমাদের কি কি পলিসি গ্রহণ করা উচিত? জি, আপনাকে অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি উত্থাপন করেছেন। আপনি যদি হাসান ভাই একটু জবাব দেন। আসলে
ভূখণ্ড কম, এটি সত্য কথা, কারণ পৃথিবীতে শুধুমাত্র শহর কেন্দ্রিক রাষ্ট্রগুলো বাদ দিলে বাংলাদেশের জনঘনত্ব সবচেয়ে বেশি, এবং দ্বিতীয় জনঘনত্ব যে দেশটি সেটি নেদারল্যান্ডস, তার জনঘনত্ব আমাদের তুলনায় 3 ভাগের 1 ভাগ। সুতরাং আমাদের অবস্থানটা কোথায় আমরা বুঝতে পারি। কোনো সন্দেহ নেই যে আমাদের যে ভূখণ্ড সেই অনুযায়ী আমাদের মানুষ বেশি, এবং আমরা দানাদার শ্বেতসার জাতীয় খাবার, যেটি চাল এবং গম, আমরা এগুলো উৎপাদন ছাড়া বাকি কোনোটাতেই স্বয়ংসম্পূর্ণ নই। সুতরাং চাহিদার তুলনায় প্রাপ্যতার ক্ষেত্রে আমাদের সব রকমের খাদ্য সম্ভার দেশে উৎপাদিত হয় না, ফলে খাদ্য নিরাপত্তা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়েই ঝুলে থাকে। তবে সৌভাগ্যের বিষয় যে অর্থনীতি যেমন একটু একটু করে এগোচ্ছে, আমাদের জাতীয় জীবনে খাদ্য নানান প্রয়োজন, আমরা অনেক ক্ষেত্রেই আমদানি নির্ভর এবং আমদানি করে আপাতত চলছি। তবে এটি বলবো না যে এতে সারা দেশের সব মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত আমরা করতে পেরেছি। এখনও বহু মানুষ আধা পেট খেয়ে উপযুক্ত পুষ্টি গুণমান সম্পন্ন খাবার না খেয়েই ঘুমোতে যান এবং পরের দিনের কাজে ঝাঁপিয়ে পড়েন। বলা বাহুল্য এটাকে খাদ্য নিরাপত্তা বলবো না আমরা। আমি একটি প্রসঙ্গে বলি, প্রযুক্তির ব্যবহার অবশ্যম্ভাবী এবং আমাদের হবেই, চাই বা না চাই, এটি সময়ের দাবি। এবং কোনো কোনো ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহারে আমাদের অনেক ধরনের খাদ্যপ্রাণ কিন্তু আমরা বাঁচাতে পেরেছি। যেমন একসময় আমরা পলিথিন ব্যান করেছি বটে, কিন্তু এই পলিথিনের মোড়কেই আমাদের বিস্কিট এখনও শেলফে বহু দিন থাকতে পারে, আগে নষ্ট হয়ে যেত, পিঁপড়ায় খেয়ে ফেলতো। আমাদের লবণ চিনি গলে যায় না, আর্দ্রতা অনেক বেশি হওয়া সত্ত্বেও এগুলো আমরা করতে পেরেছি প্রযুক্তির কারণে। কিন্তু অনেক ক্ষেত্রে প্রযুক্তি হলেই যে সেটি ঐতিহ্যগতভাবে সমাজে গৃহীত হবে এমনটি না। খাদ্য নিরাপত্তার সংজ্ঞায় যেটি বলা হয়নি সেটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে দানাদার শ্বেতসার জাতীয় খাবারই আমরা খাবো, আমরা কিন্তু কন্দ জাতীয় শ্বেতসার খাবার খাবো না। যেটা আফ্রিকায় কন্দ জাতীয় শ্বেতসার খাবার খাবেন, তারা কিন্তু আমাদের চাল দিয়ে আসলে খাদ্যাভ্যাসের একটা ব্যাপার এখানে রয়ে গেছে। খাদ্যের একটা অভ্যাস এবং নিয়ে আমরা কথা বলবো। আরেকজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। বলুন, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে ফলের জুসের মধ্যে যে ফলের পরিমাণ নাই, এই ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিতে পারে সেই ব্যাপারে আলোচনা করবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করবার জন্য, কিন্তু উত্তরটি জানতে হলে আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে, কারণ এরপর যে আমরা ছোট্ট বিরতিতে যাব। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ল্যাব 8 পাবলিক ইন্টেলেকচুয়াল। এরপর যে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরবো এখনই, আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো আশিক, তোর বাবার বুকের ব্যথাটা বেড়েছে। বাইপাসটা এবার করতেই হবে। প্লেনের টিকেটে করে রেখো, আমি আসছি। রেখো না তো ভয় মনে কোনো ভাবনা, পাশে আছি আমরা বন্ধু চেনা, কাটবে আধার যেন কাটবে রাতের ঘর, পাশে আছি যেন হবে পাখির ডানায় ভোর। প্লেনের টিকিট করেছো? টিকিট লাগবে না, আমার দেশের সোনার ছেলেরা আছে না। ল্যাব 8 কার্ডিয়াক হসপিটাল, বাংলাদেশ হৃদরোগ চিকিৎসায় গর্ব করে। এই তোমার রেজাল্ট ভালো মাছ আছে। নিশ্চিন্ত নিশ্চিন্ত গ্রামীণ ফোনের নিশ্চিন্ত প্যাকেজ, 24 ঘন্টা যে কোনো অপারেটরে 15 পয়সা প্রতি 10 সেকেন্ডে, সাথে থাকছে নতুন সংযোগে 150% বোনাস। গ্রামীণ ফোন।
স্পিডে এত এনার্জি যে চ্যালেঞ্জে হার মানা ইম্পসিবল। স্পিড হ্যাপি এনার্জি। দুধের শক্তির সাথে যোগ হয় হরলিক্সের ক্যালসিয়াম, ভিটামিন ডি ছাড়াও আয়রন, ভিটামিন বি এবং ভিটামিন সি সহ মোট 23টি ভাইটাল নিউট্রিয়েন্টস। এর নিউট্রি অ্যাবজর্ব সায়েন্স নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এভাবে এবং হাড়কে করে মজবুত। আমাদের কথা নয়, এটি স্বতন্ত্র রিসার্চে প্রমাণিত। দুধে হরলিক্স মেশাও, দুধের শক্তি বাড়াও। কেউ কথা বলতে চায়, কেউ চায় বেশি বেশি এসএমএস, কেউ ইন্টারনেটে ডুবে থাকতে চায়, কেউ আবার সবকিছুই একসাথে চায়। মাত্র 15 টাকা রিচার্জে, 15 টাকার টক টাইম এয়ারটেলে, 15 টাকার টক টাইম অন্য অপারেটরে, 15 টাকার এসএমএস ও 15 টাকার ইন্টারনেট। পাওয়ার প্যাকে 15 টাকায় সবকিছু। খোলা জায়গায় হাঁচি কাশি দেবেন না। হাঁচি কাশির সময় রুমাল অথবা টিস্যু ব্যবহার করুন। জনস্বার্থে ল্যাবেড। আমার কাছে আভিজাত্যের আরেক নাম তোমার তুলনা আমি খুঁজি না, সম্পূর্ণ তুমি আমার। যুগ যুগ ধরে স্বর্ণোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। রূপচর্চায় আভিজাত্য। দুধের শক্তির সাথে যোগ হয় হরলিক্সের ক্যালসিয়াম, ভিটামিন ডি ছাড়াও আয়রন, ভিটামিন বি এবং ভিটামিন সি সহ মোট 23টি ভাইটাল নিউট্রিয়েন্টস। এর নিউট্রি অ্যাবজর্ব সায়েন্স নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এভাবে এবং হাড়কে করে মজবুত। আমাদের কথা নয়, এটি স্বতন্ত্র রিসার্চে প্রমাণিত। দুধে হরলিক্স মেশাও, দুধের শক্তি বাড়াও। 8 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর প্রথম মিনিটে 5 ফুট উপরে ওঠে এবং পরবর্তী মিনিটে 3 ফুট নিচে নামে। বাসে চড়ে উঠতে বানরটি কত সময় লাগবে? বলো বলো বলো। বাসে তেল মাখানো বন্ধ করেন, আরামসে উঠে যাবে। ঠিক এমনই ক্লিয়ার কাট কথা গ্রামীণ ফোনের। 10 সেকেন্ড পালস, নো হিডেন চার্জ, মাত্র 5 পয়সা থেকে শুরু। আজই বেছে নিন আপনার পছন্দের ক্লিয়ার কাট প্যাকেজটি। গ্রামীণ ফোন। বছরে অন্তত একবার সম্পূর্ণ শরীর চেক আপ করে যে কোনো জটিল রোগ থেকে মুক্ত থাকুন। জনস্বার্থে ল্যাবেড। গোমরা মুখে সিটিং সিটিং কি আর হবে নাথিং নাথিং, কি যেন একটা মিসিং মিসিং, একটু মাস্তি দ্যাট ইজ দ্য থিং। 7 আপের রিফ্রেশিং লেমন টেস্ট এমনই যে মন বলে আই ফিল আপ। চুলের যত্নে আমি ভীষণ সচেতন। হঠাৎ অতিরিক্ত চুল পড়া শুরু করলো। লিজান হেয়ার লস অফ। মাত্র 1 মাসে 10 দিন ব্যবহারেই চুল পড়া একদম বন্ধ। আমারও তো একই সমস্যা। লিজান হেয়ার লস অফ, নতুন চুলও গজাবে। লিজান হেয়ার লস অফ সম্পূর্ণ হার্বাল উপাদানে তৈরি হেয়ার ক্রিম, 100% চুলের প্রোটেকশন। দুধের শক্তির সাথে যোগ হয় হরলিক্সের ক্যালসিয়াম, ভিটামিন ডি ছাড়াও আয়রন, ভিটামিন বি এবং ভিটামিন সি সহ মোট 23টি ভাইটাল নিউট্রিয়েন্টস। এর নিউট্রি অ্যাবজর্ব সায়েন্স নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এভাবে এবং হাড়কে করে মজবুত। আমাদের কথা নয়, এটি স্বতন্ত্র রিসার্চে প্রমাণিত। দুধে হরলিক্স মেশাও, দুধের শক্তি বাড়াও। রাতের খাওয়ার পর ও সকালে নাস্তার শেষে ভালো করে দাঁত ব্রাশ করুন। জনস্বার্থে ল্যাবেড। হয়ে উঠুন তারকাদের মতো আপনিও। স্পিডে এত এনার্জি যে চ্যালেঞ্জে হার মানা ইম্পসিবল। স্পিড হ্যাপি এনার্জি। দুধের শক্তির সাথে যোগ হয় হরলিক্সের ক্যালসিয়াম, ভিটামিন ডি ছাড়াও আয়রন, ভিটামিন বি এবং ভিটামিন সি সহ মোট 23টি ভাইটাল নিউট্রিয়েন্টস। এর নিউট্রি অ্যাবজর্ব সায়েন্স নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এভাবে এবং হাড়কে করে মজবুত। আমাদের কথা নয়, এটি স্বতন্ত্র রিসার্চে প্রমাণিত। দুধে হরলিক্স মেশাও, দুধের শক্তি বাড়াও। কেউ কথা বলতে চায়, কেউ চায় বেশি বেশি এসএমএস, কেউ ইন্টারনেটে ডুবে থাকতে চায়, কেউ আবার সবকিছুই একসাথে চায়। মাত্র 15 টাকা রিচার্জে, 15 টাকার টক টাইম এয়ারটেলে, 15 টাকার টক টাইম অন্য অপারেটরে, 15 টাকার এসএমএস ও 15 টাকার ইন্টারনেট। পাওয়ার প্যাকে 15 টাকায় সবকিছু।
গাছ লাগিয়ে সবুজ পৃথিবী গড়ি, বুক ভরে শ্বাস নিন। জনস্বার্থে ল্যাবেড। স্পিডে এত এনার্জি যে চ্যালেঞ্জে হার মানা ইম্পসিবল। স্পিড হ্যাপি এনার্জি। কেউ কথা বলতে চায়, কেউ চায় বেশি বেশি এসএমএস, কেউ কেউ ইন্টারনেটে ডুবে থাকতে চায়, কেউ আবার সবকিছুই একসাথে চায়। মাত্র 15 টাকা রিচার্জে 15 টাকার টক টাইম এয়ারটেলে, 15 টাকার টক টাইম অন্য অপারেটরে, 15 টাকার এসএমএস ও 15 টাকার ইন্টারনেট। পাওয়ার প্যাকে 15 টাকায় সবকিছু। চুলের যত্নে আমি ভীষণ সচেতন। হঠাৎ অতিরিক্ত চুল পড়া শুরু করলো। লিজান হেয়ার লস অফ। মাত্র 1 মাসে 10 দিন ব্যবহারেই চুল পড়া একদম বন্ধ। আমারও তো একই সমস্যা। লিজান হেয়ার লস অফ, নতুন চুলও গজাবে। লিজান হেয়ার লস অফ সম্পূর্ণ হার্বাল উপাদানে তৈরি হেয়ার ক্রিম। 100% চুলের প্রোটেকশন। কেউ কথা বলতে চায়, কেউ চায় বেশি বেশি এসএমএস, কেউ কেউ ইন্টারনেটে ডুবে থাকতে চায়, কেউ আবার সবকিছুই একসাথে চায়। মাত্র 15 টাকা রিচার্জে 15 টাকার টক টাইম এয়ারটেলে, 15 টাকার টক টাইম অন্য অপারেটরে, 15 টাকার এসএমএস ও 15 টাকার ইন্টারনেট। পাওয়ার প্যাকে 15 টাকায় সবকিছু। তোমার উচ্ছ্বাসী মন হাসির সুরে স্বপ্ন ডাকে, তোমার হাসি রংধনু রং মেঘের ফাঁকে, কিছু দুষ্টু হাসি আশকারা পায় অভিমানে, তুমি হাসলে তবে উঠতে হবে সূর্য জানে। তিব্বত লিপ জেল, বাংলাদেশের হাসি। গাড়ি চালানোর সময় কিংবা রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোনে কথা বলবেন না। জনস্বার্থে ল্যাবেড। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ল্যাবেড পাবলিক ইন্টেলেকচুয়াল। আমরা কথা বলছি খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন নিয়ে। সঙ্গে আছেন ডক্টর আহসানুদ্দিন আহমেদ এবং নাইলা বারী। তো যে প্রশ্নটি বিরতির আগে একজন দর্শক একটা ফলের পাল্প নিয়ে প্রশ্ন করেছিলেন, আর একটা আহসান ভাই যেটা তুলেছেন যে খাদ্যাভ্যাসের ব্যাপারটা, এইটি নিয়ে যদি আপনি একটু কথা বলেন। আমি প্রথমে ফলের পাল্প নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে সবার একটা ধারণা হয়ে গিয়েছে আমাদের পেপারে নানান রকম লেখালেখির কারণে যে আসলে জুসে কোনো ফলের পাল্প থাকেই না, কিন্তু 7% পাল্প আসলে কতটুকু ফলের পাল্প হতে পারে? আসলে ফলের পাল্প থাকে ঠিকই, কিন্তু সেটা টেকনোলজির কারণে এটা অনেক হালকা হয়ে যায়। তারপরে আরেকটা স্টেপ আছে যেটাকে বলা হয় নেকটার, সেখানে কিন্তু আবার 40% পাল্প থাকে, সেটা অনেক বেশি ঘন এবং সেটাও একটা প্রযুক্তির অংশ। আমরা এটাকে আর একটু গাম মিক্স করে তার সাথে একটু ফ্লেভার মিক্সড করে কালার মিক্স করে এটা জুস বানাই, কিন্তু আমরা কখনোই একটা প্যাকেটজাত জুসকে আশা করতে পারি না যেটা পুরোপুরি ফলের পাল্প দিয়ে বানানো হবে। এটা একটা। আরেকটা বিষয়ে আহসান ভাই যেটা বলছিলেন খাদ্যাভ্যাসের কথা, যে আমাদের আদি খাদ্যাভ্যাস যদি বদলে যায়, এটা আমরা কখনো বদলাতে পারবো না, তাহলে আমাদের যেটা করতে হবে যে প্রযুক্তির সাথে আমাদের খাদ্যাভ্যাসটা কিন্তু মিলিয়ে তারপরে প্যাকেটজাত খাবার তৈরি করতে হবে। প্যাকেটজাত খাবার এই অবস্থায় আমরা যদি তৈরি করি, সহজে আমরা রপ্তানিও করতে পারবো। সেখানে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের একটা বড় জায়গা রয়েছে। এই রপ্তানি প্রসঙ্গে আমি বলবো যে রপ্তানির জন্য যখন আমরা বাইরে পাঠাই তখন কিন্তু তাদের কোয়ালিটি কন্ট্রোলগুলো মান করা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে যখন খাদ্য থাকে তার গুণগত মান কেন আমরা ঠিক রাখতে পারি না? সমস্যাটা কোথায় তাহলে? সেটা কি আসলে যারা ইনভেস্ট করবে তাদের, নাকি যারা আমরা বসে আছি আমরা? বিভিন্ন নিয়ম আছে তাদের, যেমন বিএসটিআই এখানে বড় একটা কোয়ালিটি ডিফার করে, ওনারা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট যেটা আছেন, ওনারা শুধুই শর্করা, আমিষ বা স্নেহ জাতীয় খাবারটুকু কত পরিমাণ আছে ওইটুকু তাদের নিউট্রিশনাল ফ্যাক্ট হিসেবে লিখতে বলেন। কিন্তু আমি যদি আমেরিকার পোর্ট ক্রস করতে চাই, আমাকে এফডিএটা মানতে হবে। এফডিএ মানতে গেলে তখন আমাদেরকে পুরোপুরি নিউট্রিশনাল ফ্যাক্ট, ওখানে কতটুকু সোডিয়াম আছে, কতটুকু ক্যালসিয়াম আছে, সবকিছুই বের করে নিতে হবে। কেন আমরা আমাদের সরকারি এই প্রশ্নটা আমি আপনাকে করব যে মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপে আমাদের খাদ্য ঢুকছে, তাদের গুণগত মানে আমরা পরীক্ষায় পাশ করছি, তো বাংলাদেশের মধ্যে আমরা ভেজাল যুক্ত খাবার দিচ্ছি, তাহলে সমস্যাটা কোথায় আসলে? আমার মনে হয় যে পরিবীক্ষণের ক্ষেত্রে একটা বড় ধরনের সংকট আছে। ওদের বাজারে ঢুকতে গেলে তাদের রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাপনা পর্ষদ যে যতটা মনোযোগী হয়ে পরীক্ষা করে তবেই ছাড়পত্র দেবেন, আমাদের এখানে ছাড়পত্র পাওয়াটা খুবই সোজা আমি ধারণা করি। এখানে রাজনৈতিক যোগসাজশ থেকে শুরু করে দুর্নীতির ব্যবহার কোনোটাই কমতি নেই।
ফলে ভোক্তা পর্যায়ে যেটি গ্রহণ করা হচ্ছে সেটির মান কখনোই আন্তর্জাতিক মানের কাছাকাছিও নয়, যদিও একই দেশ থেকে দুই জায়গাতেই বিপণন হচ্ছে। এখানে তদারকি ব্যবস্থাপনার দুর্বলতাটাই সবচেয়ে বড় বাধা। জি, আমি একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি জলবায়ু নিয়ে কাজ করেন, একজন দর্শক বলেছেন আমাদের খাদ্য নিরাপত্তার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে জনসংখ্যা, এর বাইরে আরেকটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন, এইটি কিভাবে খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ জনসংখ্যা বাড়ছে দিনে দিনে, কিন্তু অমোঘ আরেকটি পরিবর্তন আমাদের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। আমাদের দেশ থেকে যে অত বেশি হচ্ছে তা না, কিন্তু শিল্প বিপ্লবের পর থেকেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়েছে, আমাদের নানা ধরনের কর্মকাণ্ডে সেটি প্রকাশ পায়। আমি যে আজকে এই স্টুডিওতে আসতে পেরেছি সেটি একটি যানবাহনের মাধ্যমে, যেটি পেট্রোল দ্বারা চালিত। এই যে আমাদের চতুর্পাশে আলো জ্বলছে, ক্যামেরা চলছে, বিভিন্ন জায়গায় টেলিভিশনে দেখা হচ্ছে, সবটাই বিদ্যুৎ দ্বারা পরিচালিত। খেয়াল করলে দেখব যে প্রতিটির পেছনে জীবাশ্ম জ্বালানি পুড়ছে কোথাও। আমরা এই যে জীবাশ্ম জ্বালানি পোড়াই দেশে এবং দেশের বাইরে, শিল্পে ব্যাপক পরিমাণে, যানবাহনে, নানা ধরনের গাড়ি, উড়োজাহাজ এবং পণ্য আদান প্রদানের ক্ষেত্রে, এখান থেকে কিছু পরিমাণ আমরা শক্তি আহরণ করি। আমাদের পুরো পৃথিবী চলছে এই শক্তির ব্যবহারের মাধ্যমে, কিন্তু উৎপাদ হিসেবে যেটি চোখে দেখা যায় না, বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, সেগুলো হলো কতিপয় গ্যাস। এই গ্যাসগুলোর ভেতরে আমি নাম করতে পারি কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। ভেতরে না গেলেও বলবো এই গ্যাসগুলোর একটি প্রবণতা হলো সূর্যের পৃথিবী মণ্ডলে আসা যে তাপ, সেটি রাত্রে যখন ছেড়ে দেওয়া হয়, সেই পুনঃবিকিরিত তাপটি তারা ধারণ করে পৃথিবী পৃষ্ঠকে আস্তে আস্তে একটা চাদরে মুড়ে দেওয়ার মতো উষ্ণ করে তুলছে। চোখে দেখছি না, কিন্তু হ্যাঁ, যারা দীর্ঘদিন ধরে স্যাটেলাইটের মাধ্যমে তাপমাত্রা নিচ্ছেন, 100 বছরের ডেটা আমাদের হাতে আছে, সারা পৃথিবীতে গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে যেটি হয়েছে, যেটিকে জলবায়ু পরিবর্তন বলা হয়, উষ্ণতার বাড়ার সাথে সাথে ঋতু পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন চলে এসছে সারা পৃথিবীতে, কেবল বাংলাদেশে নয়। এবং এর সাথে সাথে ভৌত যে নিয়ম কানুনগুলো ছিল পৃথিবীতে, দীর্ঘমেয়াদী প্রবণতাগুলো বদলে যাচ্ছে। অনেকেই অভিযোগ করেন যে এখন না 6টি ঋতু দেখা যায় না। আমার নানান জায়গার একেবারে তথ্য প্রমাণ আছে, লোকজন দাবি করছেন দেখা যায় না। এটি শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এমনটি ঘটছে। যারা ইদানিং, এর কারণে আমরা দেখছি ঝড়, জলোচ্ছ্বাস, সিডোর থেকে নানান ধরনের আপদ আমরা দেখছি, কোন কোন আপদ এমনকি দুর্যোগে পর্যবেক্ষিত। একজন দর্শক আবার যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। জি দর্শক, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ আমি উত্তর বলতেছি রামগঞ্জ থেকে। প্রশ্নটি করুন। আমাদের বাজারে যেগুলো এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায় 20 টাকা 25 টাকা দামে, স্পিড, তারপর টাইগার এনার্জি ড্রিঙ্ক, তারপর ব্রাউন এনার্জি ড্রিঙ্ক, এগুলো যে আমরা খাই, এগুলো কি আসলে কি ভালো না ভালো না, সেটাই আমি জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ, খুবই সুনির্দিষ্ট প্রশ্ন করেছে যে এনার্জি ড্রিঙ্কের নামে আসলে আমরা কি শক্তি পাচ্ছি এখান থেকে, নাম তো এনার্জি ড্রিঙ্ক, এই প্রশ্নটি তিনি করেছেন। আসলে এখানে তো মল্টকে ফার্মেন্টেশন করে তারপর বানানো হচ্ছে, এটাও কিন্তু একটা প্রযুক্তির জায়গায় আমরা চলে এসেছি না, কিন্তু পুষ্টিমান থাকছে কিনা? হ্যাঁ, এখান থেকে আমরা ক্যালোরি পাচ্ছি, কিন্তু যারা প্রসেসিং করছে, যারা ওখানে বসে আছেন, তারাই বলতে পারবেন তারা আসলে কতটুকু পুষ্টিমান সেখানে যুক্ত করছেন। কিন্তু যে ক্যালোরিটা যুক্ত করছে ওটা কিভাবে হয়, মানে শরীরে কিভাবে লাগে, আমাকে একটু বলতে হবে। কারণ আমরা যখন ওই এনার্জি ড্রিঙ্কসটা খাই, তখন আমাদের খাবার আকাঙ্ক্ষাটা বেড়ে যায়, রুচি বেড়ে যায়, তখন আমরা ভাত খেতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে এনার্জি ড্রিঙ্ক বাইরেও কিন্তু বলা হয় যে বাচ্চাদেরকে যেন এনার্জি ড্রিঙ্ক খাওয়ানো হয়, তাতে বাচ্চাদের রুচি বাড়বে। এনার্জি ড্রিঙ্ক শরীরের জন্য আসলে খারাপ না, কিন্তু সেখানে যেটা আমরা ইউজ করি, যেই প্রোডাক্টটা হতে পারে সেটা কার্বন, সেটা যদি শরীরের জন্য একটু বেশি পরিমাণ দেওয়া হয়, সেটা হয়তো খারাপ হতে পারে। খারাপ ভালো কি মন্দ সেটা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট এটা বলতে পারবে। সেখানে যেটা হয়তো বাংলাদেশে ঠিকমতো কাজ করছে না, এই যে আমাদের দুর্ভাগ্য। আরেকজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন। জি, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। আমাদের গভর্নমেন্ট একটা রুল করতে চাচ্ছে যে খাদ্য ভেজালের জন্য মৃত্যুদণ্ড। এটার ক্ষেত্রে কোন সংস্থা কাজ করছে এবং এটা কবে ইমপ্লিমেন্ট হবে, বা এরকম কোনো আদৌ হবে কিনা, এটার ব্যাপারে আমি জানতে চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক যেটা প্রশ্ন করেছেন যে ভেজাল মুক্ত বাজার তৈরি করতে চাইলে যদি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে তাহলে কাজ করবে কিনা, আসলে এতদূর আমাদের যেতে হবে কিনা। আমাদের অতদূর যেন না যেতে হয়, তার আগে আমরা যদি সংযত হই সবচেয়ে ভালো। কিন্তু প্রশ্নের গভীরে
যেটি লুকানো সেটি হচ্ছে রাষ্ট্রযন্ত্র মানুষের গণমানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য দেখভাল করার পর্যায়ে কতটা কঠোর হবেন এবং কতটা নমনীয় হবেন। কঠোর যদি হতে হয় ওই ধরনের আইন করলে শুধু আইন করলেই তো হবে না, এটি বাস্তবায়ন চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু পরিবীক্ষণটা জরুরি। তাহলে আমাদের পরিবীক্ষণের যে এখনকার অবকাঠামো এটিকে যুগ উপযোগী করতে হবে, প্রতিটি খাদ্যের মান নিয়ন্ত্রণে আরও অনেক কঠোর হতে হবে, সেখানের ব্যবস্থাপনা আরও অনেক উন্নততর করতে হবে। তা না হলে আমার আইন আইনেই থেকে যাবে, আমি বাস্তবায়ন। বাংলাদেশে আমরা দেখি প্রচুর ভালো ভালো আইন হয় কিন্তু কোনো আইনের বাস্তবায়ন আমরা দেখি না। তো খাদ্য নিরাপত্তার সঙ্গে আরেকটা খুব আলোচিত বিষয় হচ্ছে জেন্ডার পার্সপেক্টিভ, যে নারী পুরুষের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ভিন্ন মাত্রা যোগ করে। বাংলাদেশের কাঠামো যেহেতু খুব পুরুষতান্ত্রিক কাঠামো, সবচেয়ে ভালো খাবারটা, বেশি খাবারটা হয়তো বাবা খাচ্ছেন, পুরুষ খাচ্ছেন, ভাই খাচ্ছেন, বোন কিংবা মা বঞ্চিত হচ্ছেন। তো এই পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে নারীর ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে কিভাবে দেখেন? কারণ নারী কিন্তু সন্তানের জন্ম দেয়, স্বাস্থ্যকর সন্তান কিন্তু স্বাস্থ্যকর জাতি উপহার দেবে, কাজে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। নারীরা সবসময় একটু মায়াময়ী, তারা চেষ্টা করে তাদের পরিবারের সবাই যেন সিকিউর থাকে, তারা সিকিউর থাকলে সে মনে করে সে নিজেও সিকিউর থাকবে। আসলে এটা এমন একটা সামাজিক অবকাঠামো, আমি চাইলেও এটা একবারে বদলাতে পারবো না এবং তাদেরকে আমি বোঝাতে পারবো না, কারণ তাদের মূল উদ্দেশ্য তার স্বামী যদি ভালো থাকেন তাহলে কিন্তু তিনিও ভালো থাকবেন। তার স্বামী যদি কোনো কারণে কোনো অসুখ করে তিনি কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েন। সে কারণে কোনো নারীকেই সহজে নিজের কিন্তু তো এইটা তো খুব উল্টো দিক থেকে হবে, যে স্বামীকেও ভাবতে হবে তার স্ত্রী ভালো না থাকলে সে ভালো থাকতে পারে না। তাহলে সেই পুরুষতান্ত্রিক কাঠামোকে আমরা উৎপাদন করছি এবং পুনরুৎপাদন করছি, এখান থেকে তো ভেঙে বেরিয়ে আসা দরকার। আসলে একেবারেই সত্যি কথা যে এখানে দৃষ্টিকোণটা আমাদের বদলাতে হবে। আমি একদিকে বলবো যে নারীরা স্যাক্রিফাইস করছেন, অন্যদিকে এটাও সত্যি যে এই অ্যাডভান্টেজটুকু, সুযোগ সুবিধাটুকু পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা নিয়ে এককভাবে নিচ্ছেন, ফলে নারী বঞ্চিত হচ্ছে। আমি বলবো না যে আমাদের মতো পরিবারগুলো যারা কম বেশি ভালো খেয়ে অভ্যস্ত আছি তাদের ক্ষেত্রে ব্যাপক সমস্যা হচ্ছে, কিন্তু এই ৩.৫ কোটি প্রান্তিক পর্যায়ের পরিবারে প্রায় 40% পরিবারে কিন্তু খাদ্য নিরাপত্তা কখনো কখনো কোনো কোনো ঋতুতে বিঘ্নিত হয়। সেখানে নারীরা কিন্তু নিজের পুষ্টির বিনিময়ে পরিবারকে ভালো রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। স্যাক্রিফাইসটা বাহবা দিতে পারি, কিন্তু আমরা যে এই অন্যায্য ব্যবস্থাটাকে মেনে নিচ্ছি সেটা আসলে আমাদের পরিবর্তনটা অনিবার্য। যে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি যদি সংক্ষেপে বলেন যে খাদ্য নিরাপত্তার জন্য বাংলাদেশে কি কি করা দরকার, ব্যাখ্যা না করে যদি পয়েন্ট আকারে বলেন এই ব্যবস্থাগুলো আমাদের নেওয়া দরকার। আসলে আমাদের সংরক্ষণ ব্যবস্থা এবং বিপণন ব্যবস্থার দিকে খুব বেশি জোর দেওয়া উচিত। এইটার সাথে যখন প্রযুক্তি যুক্ত হবে তখনই কিন্তু আমাদের দেশের খাদ্য নিরাপত্তার একদম গভীরে আমরা চলে যেতে পারবো। আপনি যদি কোনো সুপারিশ, আমি বলবো যে দুটো আঙ্গিক থেকে বড় ধরনের চিন্তা আমি করব। জলবায়ু পরিবর্তন যেহেতু নানান ভঙ্গিতে আপদের মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থায় হানা দেবে, সুতরাং আপদের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য আপদ প্রতিরোধী নতুন জাত আমাদের উদ্ভাবন করতে হবে, সেগুলো আবার উচ্চ ফলনশীল হতে হবে যাতে আমাদের চাষিরা সহজেই সেগুলো গুরুত্বটা দিতে হবে। এবং কৃষি গবেষণা এটা প্রাইভেট সেক্টরে ছেড়ে দিলে হবে না, কারণ এখানে পাবলিক ইনভেস্টমেন্টটা খুবই প্রয়োজন। আমার রাষ্ট্র যদি সেই ব্যবস্থাটা নেয় তাহলে ভালো হবে। দ্বিতীয়ত, যারা উৎপাদন করছি না আমরা কিন্তু খাচ্ছে, এবং এদের মধ্যে আমাদের মধ্যে যারা স্বল্প বেতনে কাজ করছেন, শ্রমিক হিসেবে, শিল্পে শ্রমিক হিসেবে অত্যন্ত অল্প আয়ে তারা দিন যাপন করেন, তাদের গ্রহণ ক্ষমতার মধ্যে বাজারে ওই মূল্যে খাদ্য পাওয়া যায় কিনা সব ধরনের, এই বিষয়টার প্রতি আরো যত্নশীল হতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আসবার জন্য এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য। প্রিয় দর্শক, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য দরকার চলমান ঘটনার অনুপুঙ্খ নির্মোহ বিশ্লেষণ, দরকার প্রাণখোলা বিতর্ক ও মুক্ত প্রান্ত আলোচনা। আমরা মনে করি বুদ্ধিভিত্তিক বিতর্ক সৃজনশীল হবে ঠিকই, কিন্তু কখনো কখনো তা নির্মম হতে পারে। পাবলিক ইন্টেলেকচুয়াল তেমন এক বুদ্ধিভিত্তিক মঞ্চ নির্মাণে প্রয়াসী। অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখবেন আজ রাত 1:30 মিনিটে। মতামত জানাতে ইমেল করুন publicintellectualbd@gmail.com-এ। আবারও দেখা হবে। ভালো থাকুন, নিরাপদে থাকুন।